আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং বাড়িতে আছো। তো আজকে আমরা বানাওয়ালির নীতি বা উপপাদ্য যেটা বলে সেটা আজকে আমরা দেখব। তো এসব দেখা যাক। এই বানাওয়ালির নীতি পড়ার আগে আমাকে কিছু জানতে হবে যে আদর্শ তরল কি। আদর্শ তরল কি? দেখো, যদি অসান্দ্র ও অসংনম্য কোনো তরলের শান্ত প্রবাহ হলে এবং প্রবাহী নলের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে অতিক্রান্ত তরলের পরিমাণ সময় নির্দিষ্ট সময়ের সাপেক্ষে একই থাকে, তাহলে সেই সমস্ত তরলগুলোকে আমরা কি বলবো? না, সেই সমস্ত তরলগুলোকে বলবো আদর্শ তরল। কি? যে মনে করো অসান্দ্র, যেখানে কোনো যে তরলের মধ্যে কোনো সান্দ্র বল থাকবে না, এবং অসংনম্য কোনো তরলের শান্ত প্রবাহ যদি হয়, তাহলে সেই প্রবাহী নলের মধ্যে দিয়ে যে কোনো প্রস্তুতের মধ্যে দিয়ে একটা নির্দিষ্ট সময়ে প্রতি ক্ষেত্রে যদি একই পরিমাণ তরল প্রবাহিত হয়, তাহলে সেই সমস্ত তরলগুলোকে আমরা কি বলবো? আদর্শ তরল বলবো। এবার এই আদর্শ তরলে কতগুলো বৈশিষ্ট্য থাকে, কি থাকে না, কতগুলো বৈশিষ্ট্য আছে, সেইগুলোর ভিত্তিতে আমরা তাদেরকে আদর্শ তরল বলবো। এক নম্বর হচ্ছে এরা কি হবে, এই তরলগুলো। এরপরে এসো আদর্শ তরলের বৈশিষ্ট্য। এক নম্বর বলছে এটা কি হবে? অসংনম্য ও অসান্দ্র। দ্বিতীয় হচ্ছে গতিবেগ রেখচিত্র হবে সমতল প্রকৃতির। তিন নম্বর বলছে যেহেতু এর মধ্যে কোনো এই তরলের মধ্যে কোনো সান্দ্র বল ক্রিয়া করছে না, তার জন্য কি হবে যে না, এর প্রতি প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ তরল পরিবাহিত হবে তারা কি একটা অ্যাটাচভাবে বা পরস্পরের সঙ্গে একই অভিমুখে একই সাথে প্রবাহিত হতে পারবে। যেহেতু এদের মধ্যে কোনো আপেক্ষিক বেগ বা বাধা কোনো ক্রিয়া করছে না, তার জন্য কী হবে না, পরস্পর একই সাথে প্রবাহিত হবে। 3 নম্বর পয়েন্ট ওটা। এবার এসো তরল প্রবাহের হার। তরল প্রবাহের হার বলছে কোনো প্রবাহী নলের একটি নির্দিষ্ট যে কোনো প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হবে সেটা হবে তার প্রবাহের হার। কী বললো? যে তরলের প্রবাহী নলের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে
প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হয় তাকে তরল প্রবাহের হার বলে। তরল প্রবাহের হার বলে। অর্থাৎ দেখা যাক এই জিনিস একটা, এই যদি আমার একটা এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি আমি আলফা ধরি এবং বেগ ভি যদি হয়, ভি বেগে প্রবাহিত হচ্ছে, এখান থেকে এই বেগটা আমি সাপোজ ধরে নিলাম, তাহলে এটা ভি, এটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে কি হবে, প্রবাহের হার হবে তরল প্রবাহের এর হার হবে কি, সমান সমান প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু বেগ, প্রবাহীর বেগ। তাহলে এখানে বাই সময় থাকবে, যেহেতু একক সময় মানে আমি 1 সেকেন্ডই ধরে নিলাম, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আলফা ইন্টু ভি সমান সমান কী দাঁড়াচ্ছে, আলফা ভি। এই হলো তরল প্রবাহের হার। এবারে আমি যদি এখান থেকে মনে করি যে এই তরলটা যে প্রবাহিত হচ্ছে তার ঘনত্ব যদি রো হয়, তাহলে কি পরিমাণে এখান থেকে কী ভরের তরল প্রবাহিত হচ্ছে সেটা আমি বার করতে পারবো। এই আয়তনের সাথে আমি যদি ঘনত্ব গুণ করে দিই, তাহলে তার ভরটা পেয়ে যাব। কেমন, এখান থেকে অনেক সময় অঙ্ক দেয়, যে বলল একটি পাত্র 80 সিসি তরল জল ভর্তি হয় 10 সেকেন্ডে, তাহলে তরল প্রবাহের হার নির্ণয় করো। প্রবাহের হার নির্ণয় করো। কি করবে, সিম্পল, আমরা জানি কি, যে আয়তন তরল প্রবাহিত হবে সেটাকে আমরা সময় দিয়ে ভাগ করব। তরল প্রবাহের হারটা কি হচ্ছে, সমান সমান একক সময়ে যে আয়তনের তরল প্রবাহিত হবে সেটা হবে কি না, তরল প্রবাহের হার। তাহলে এখানে কি আয়তন, এত আয়তন নিশ্চয়ই পাত্রে ভর্তি হচ্ছে তরল জলটা, তাহলে এই আয়তন, এখানে আয়তন কত হচ্ছে, আয়তন মানে সময়, তো তাহলে আমরা আয়তন কত হচ্ছে 80 সিসি, আর সময়টা কত এখানে 10 সেকেন্ড, তো এই কত হচ্ছে 8 সিসি পার সেকেন্ড। এটা হবে উত্তর। অনেক সময় প্রবাহের হার বলে দিল, বললো যে সে পাত্রের আয়তন কত সেটা বার করো, বা কী আয়তন সেখান থেকে প্রবাহিত হচ্ছে সেটা বার করো, তাহলে তোমরা সেখান থেকে এই সূত্র দিয়ে গুণ করে কোনাকুনি করে নিতে পারবে। তো এবারে এসো আমাদের যে মূল উদ্দেশ্যে যেটা আমরা আলোচ্য বিষয় ছিল আজকে, বার্নৌলির নীতি। বার্নৌলির নীতি বলছে যদি কোনো আদর্শ তরলের ক্ষেত্রে শান্ত প্রবাহ হয়, তাহলে তার একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে, তার একক প্রস্থচ্ছেদে একক আয়তনে কি হবে, তার যে কোনো প্রস্থচ্ছেদে একক আয়তনে চাপ শক্তি, গতিশক্তি এবং স্থিতিশক্তি সমষ্টি ধ্রুবক। কি বললো যে কোনো একটা তরল, আদর্শ তরল, তার মধ্যে কি রয়েছে না, শান্ত প্রবাহ বজায় রয়েছে, সেক্ষেত্রে তার কি হবে, একক আয়তনে, তার প্রস্থচ্ছেদের একক আয়তনে কি হবে, চাপ শক্তি, স্থিতিশক্তি এবং গতিশক্তি সমষ্টি কী হবে, ধ্রুবক। দেখা যাক কি সূত্রটা কি।
হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি। এখানে এটা হচ্ছে গতিশক্তি, এটা হলো স্থিতিশক্তি, এটা হলো চাপ শক্তি। এই সমষ্টি হচ্ছে ধ্রুবক। এই সূত্রের প্রমাণটা কি আছে এটা পরবর্তী তোমরা বড় ক্লাসে দেখবে। এটা জাস্ট এখন জেনে রাখো যে এটা হচ্ছে কি, রোটা হচ্ছে ঘনত্ব, এটা হচ্ছে প্রবাহীর বেগ, অভিকর্ষ ত্বরণ, এটা উচ্চতা, এটা তার উপরে ক্রিয়াশীল প্রেসার। তো এখান থেকে যদি আমরা টোটালটাকে যদি আমি রো জি দিয়ে ভাগ করি, কী পাবো? হাফ রো ভি স্কোয়ার বাই রো জি প্লাস রো জি এইচ বাই রো জি প্লাস পি বাই রো জি সমান সমান ধ্রুবক। প্রতি ক্ষেত্রে আমি কি করলাম না রো জি দিয়ে ভাগ করলাম, রো জি দ্বারা ভাগ করে। তাহলে কি পাবো? এখান থেকে এটা কেটে যাবে, ভি স্কোয়ার বাই 2g প্লাস এইচ প্লাস পি বাই রো জি ধ্রুবক। এখানে এই যেটা পাবো এটা হচ্ছে গতিশিষ্য, এটাকে বলা হবে গতিশিষ্য, এটাকে বলা হবে উচ্চতা শিষ্য, আর এটাকে বলা হবে চাপ শিষ্য। বা এটা অন্যভাবে বিবৃত করা যায়, বলা যায় যে কোনো এক বিন্দুতে আদর্শ তরলের ধারক প্রবাহ বজায় থাকলে তার কোনো এক বিন্দুতে কি গতিশিষ্য, উচ্চতা শিষ্য এবং চাপ শিষ্যের সমষ্টি সর্বদা ধ্রুবক। আচ্ছা, এবারে এসো শক্তি সংরক্ষণ নীতি থেকে আমরা এই বানৌলি নীতিটা প্রমাণ করব বা দেখব, তার গাণিতিক রূপটা দেখব যে কীভাবে রিলেটেড সেটা দেখব। শক্তি সংরক্ষণ সূত্র জিনিস তোমরা নিশ্চয়ই জানো যে শক্তির মোট পরিমাণ সর্বদা ধ্রুবক থাকে, সে কেবলমাত্র এক রূপ থেকে আরেক রূপে যেতে পারে। হ্যাঁ, তো যাই হোক সেটা আমাদের বিষয় না। তো আমাদের যে বিষয় সেটা হলো যে বার্নৌলির সূত্রটা, শক্তি সংরক্ষণ সূত্র দিয়ে আমরা একটু ব্যাখ্যা করব। এই হলো একটা নির্দেশ তল, এখানে এ একটা বিন্দু, এখানে বি একটা বিন্দু, নির্দেশ তল এটা তল। এই নির্দেশ তল থেকে এই যে বিন্দুর উচ্চতা হলো H1, এখানে প্রেসার P1, এই বেগে প্রবাহিত হচ্ছে,
আর এই বি বিন্দু থেকে নির্দেশ তল থেকে উচ্চতা হচ্ছে একই রকমভাবে কি H2, এখানে প্রেশারটা হচ্ছে P2, এখানে বেগ V2, প্রবাহীর বেগ এখানে V2 আর এখানে V1। তাহলে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ, তো আমাকে প্রমাণ করতে হবে। দেখো এই এ বিন্দুতে যদি এ পরিমাণ এম ভরের তরল প্রবাহিত হয়, বানানোর নীতি অনুসারে আমরা কি বলতে পারি কি যে এখান থেকে যে আদর্শ তরলের ক্ষেত্রে কি হয় যে এখানে যে ভরের বা যে পরিমাণ তরল প্রবাহিত হবে এক্ষেত্রেও সেখানে তাই হবে, এই বি বিন্দুতে তাই হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি লিখব, এখানে এই ক্ষেত্রে বার্নৌলির নীতিটা প্রয়োগ করব এখানে এ বিন্দুতে এবং বি বিন্দুতে করব। দেখা যাক। তো এ বিন্দুর ক্ষেত্রে কি লিখব আমি, হাফ এম V1 স্কোয়ার প্লাস এম বাই রো P1 প্লাস এম জি H1। এটা কি এ বিন্দুর ক্ষেত্রে বার্নৌলির নীতিটা এটা হলো কি গতিশিষ্য বা গতিশক্তি, চাপ শক্তি এবং স্থিতিশক্তি নির্ণয় করলাম। আচ্ছা, বি বিন্দুর ক্ষেত্রে কি করব না, বি বিন্দু যেখানে এখানেও একই হবে, যেহেতু আদর্শ তরল সমপরিমাণের, সেই ক্ষেত্রে হাফ এম V2 স্কোয়ার প্লাস এম বাই রো, রো হলো এই তরলটার ঘনত্ব, P2 প্লাস এম GH2। জিটা হলো অভিকর্ষ ত্বরণ। এবার শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে আমরা কি বলতে পারি, যেহেতু এখানে কোনো সান্দ্র বল ক্রিয়া হচ্ছে না, তার জন্য এখানে যে পরিমাণ শক্তি থাকবে এখানেও সেই পরিমাণ শক্তি থাকবে। এটা আমরা অবশ্যই বলতে পারি। কি আদর্শ তরলের ক্ষেত্রে আমরা জানি যেখানে আর কোনো সান্দ্র বল ক্রিয়া করে না, তার জন্য আমরা বলবো কি যে এখানে যে মোট শক্তি আর এখানে এই বিন্দুতে যে মোট শক্তি এরা সর্বদা কী হবে, অপরিবর্তিত থাকবে। তাহলে আমি কি করতে পারি যে এটা এ সমান সমান এটা আমি করতে পারি। তাহলে আমি কি করব যে না এটা সমান এটা বসিয়ে দেবো, সমান সমান করতে পারি আমি এটা। এরপরে দেখো আমি বোথ সাইডে MGH দিয়ে ভাগ করে দেবো। তাহলে কী হবে, হাফ এম ভি স্কোয়ার বাই এমজি দিয়ে ভাগ করছি। এক্ষেত্রে এম P1 বাই MG, এখানে একটা রো থাকবে, ঘনত্ব রো, প্লাস MGH1 বাই MG সমান সমান এধারে হাফ এম ভি স্কোয়ার, সরি এটা 1 হবে, বাই MG প্লাস MP2 রো ইন্টু MG প্লাস MGH2 বাই MG। দেখো এই MM কেটে যাবে, এক্ষেত্রে MM কেটে যাবে, MG কেটে যাবে, এক্ষেত্রে কেটে যাবে, এখানে M কেটে যাবে, MG কেটে যাবে। তাহলে আলটিমেট আমি এখানে কী পাবো, দেখো এক্ষেত্রে পাবো আমি ভি স্কোয়ার বাই 2G প্লাস P বাই P1 বাই, আচ্ছা এটা আমি 2 উপরেরটা মুছে দিয়ে আমি এখানে করি। দেখো এই লাইনটা দেখো কি হবে না, ভি স্কোয়ার বাই 2G প্লাস P1 বাই রো জি প্লাস H1 সমান ভি স্কোয়ার, এটা 1 হবে, ভি স্কোয়ার 2 বাই 2G প্লাস P2 বাই রো জি প্লাস H2। দেখো এটা সেই উচ্চতা শীর্ষ, এরা চাপ শীর্ষ,
আর এটা সরি এটা গতিশিষ্য, 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 এটা হলো চাপ শিষ্য, এটা উচ্চতা শিষ্য। একই রকম এটা এর ক্ষেত্রে তাই হচ্ছে। তার মানে কি কোনো রকম পরিবর্তন হচ্ছে না, এদের সমষ্টিটা কি ধ্রুবক থাকে, কনস্ট্যান্ট থাকছে। তাহলে আমি ক্ষেত্রে কী বলতে পারি, হ্যাঁ, গতিশিষ্য, গতিশিষ্য প্লাস চাপ শিষ্য, চাপ শিষ্য প্লাস উচ্চতা সমান সমান ধ্রুবক। এটা কি হলো, এটাই হলো বার্নৌলির সূত্রের গাণিতিক রূপ। হ্যালো, এবারে এসো আমি এই বার্নৌলির সূত্র দিয়ে কিছু আমাদের দৈনন্দিন জীবনের কিছু ঘটনা আছে যেগুলো আমরা ব্যাখ্যা করব। দেখো অনেক সময় তোমরা দেখো বাড়িতে যে কোনো প্রতিবেশী বা কারোর নিজের হোক টিনের চাল থাকে বা খড়ের চাল যেগুলো থাকে সেগুলো প্রচণ্ড ঝড় হলে উড়ে চলে যায়। বা অনেক সময় দেখবে যে দ্রুতগামী যে ট্রেনগুলো থাকে তার কাছাকাছি গেলে অনেক সময় মানুষকে টেনে নিয়ে যায়, তার যাত্রীদের কাছাকাছি, ট্রেনের কাছাকাছি, এবং দুর্ঘটনা ঘটতে পারে। বা অনেক সময় দেখা যায় কি যে দুটো জাহাজ পাশাপাশি গতিশীল থাকে একই দিকে, তাহলে কি হয়, তারা আরও কাছাকাছি এসে দুর্ঘটনা ঘটে যায়। কেন হয় এগুলো? এইগুলো আজকে এই সূত্র দিয়ে আমরা ব্যাখ্যা করব। দেখো প্রথমত যদি একটা আমরা এই একটা মনে করো তোমরা যে একটা ঘরে চাল আছে, এটা বা ছাদ বা টিন যা কিছু হোক, এক্ষেত্রে উড়ে যাচ্ছে খুব। কেন হচ্ছে? দেখো যখন প্রচণ্ড বেগে ঝড় হয় তখন কি হয়, মনে করি এইভাবে প্রবাহিত হচ্ছে ঝড়টা। তাহলে এক্ষেত্রে আমি যদি বার্নৌলির নীতি এখানে অ্যাপ্লাই করি, কী পাবো, যে এখানে চাপ শক্তি, গতিশক্তি প্লাস চাপ শক্তি প্লাস স্থিতিশক্তি, এটা পাবো, এই তিনটে পাবো। একই রকম এর ভিতরের দিকে ওটা পাবো। দেখো এক্ষেত্রে গতিশক্তিটা প্রচণ্ড, এখানে সব সর্বোচ্চ থাকে। তাহলে দেখো এই তিনটের সমষ্টি কিন্তু ধ্রুবক, এটা কনস্ট্যান্ট মান একই থাকবে। তাহলে যদি এটা বৃদ্ধি পায় তাহলে এটা কমবে। স্থিতিশক্তি সব ক্ষেত্রে কি ফিক্সড, এর কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে এই দুটোর মধ্যে একটা বাড়লে একটা কমবে। সাপোজ যদি মনে করো যে তিনটের সমষ্টি 10, মনে করো 2, 8 আর 6, এই 6টা মনে করো 16ই ধরো, এই তিনটের সমষ্টি 16 হচ্ছে। তো এটার মধ্যে এই 16টা ফিক্সড। যদি এটা বাড়ে কোনো ক্ষেত্রে হলো কি এটা পরিবর্তন হয়ে গেল, এটা কত হলো না, এটা 9 হলো, কিন্তু এখানে 6 ফিক্সড থাকবে। তাহলে এর মানটা কত হবে, কমে নিঃসন্দেহে 1 করতে হবে, তাহলে তোমার 16 কনস্ট্যান্ট থাকবে। ঠিক সেরকম, সেটাই আমি বলতে চাচ্ছি। দেখো যে এখানে গতিশক্তি খুব বেড়ে গেল, বেশি হলো, সর্বোচ্চ হয়ে গেল, তাহলে চাপ শক্তির সর্বনিম্ন হয়ে যাবে। ঠিক একই রকম এর ভিতরের দিকে, ঘরের ভিতরের দিকে কি হয়, এক্ষেত্রে গতিশক্তি এখানে খুব কম, তাহলে কি এখানে চাপ শক্তি বেশি থাকবে। তার জন্য কি হয়, নিচের দিক থেকে এর ওপরে কি আমরা জানি উচ্চ চাপ সবসময় নিম্নচাপের দিকে অগ্রসর হয়। তার জন্য কি হবে, এখান থেকে প্রচণ্ড প্রেশার ক্রিয়েট করবে এবং এই ছাদটা বা চালটা উড়ে চলে যাবে। হ্যালো, এরপরে দেখো আরেকটা দেখা যাক যে চলন্ত ট্রেনের কাছাকাছি থাকা বিপজ্জনক কেন। একই রকম মনে করো কি হয়, যে ট্রেনের কাছাকাছি যেটা আছে, ট্রেন এই পটি দিয়ে ট্রেন যাচ্ছে, ট্রেনের পাটি যেটা আছে এখান দিয়ে ট্রেন যাচ্ছে, যদি কেউ এই সংলগ্ন এলাকাগুলো এদিকটায় কি থাকবে, এখানে বায়ুর গতি উচ্চ থাকবে, গতিশক্তিটা সবচেয়ে সর্বোচ্চ থাকবে এই সাইডগুলোয়, তুলনামূলক এদিকে কি কম থাকবে। তাহলে কী হবে, এখানে চাপ কম থাকবে, এখানে গতি বেশি থাকার জন্য এখানে চাপ কম, এখানে উচ্চ চাপ,
তাহলে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে কী হয়, বায়ু গতিশীল হবে। তার বলে এখানে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাকে কি প্রেশার ক্রিয়েট করবে, এদিকে সেদিকে চলে যাবে এবং দুর্ঘটনা ঘটবে, তাই তো। আর একটা বলা যেতে পারে, দেখো দুটো নৌকা, হ্যাঁ গতিশীল আছে, দুটো নৌকা গতিশীল আছে, এদের এই যে সংকীর্ণ, এদের মাঝখানে যে সংকীর্ণ স্থানটা আছে, এক্ষেত্রে কি হবে, এখানে জলের বেগ সর্বোচ্চ থাকবে, অর্থাৎ জলের গতিশক্তি এখানে কী হবে, সর্বোচ্চ হবে, তুলনামূলক এদিকে কম থাকবে। তখন কি করবে, এদিকে যদি কম থাকে তাহলে এখানে চাপ শক্তি বেশি থাকবে, সেই চাপ শক্তি এদেরকে উপরে প্রেশার করবে, এই নৌকার উপরে প্রেশার করবে, তাহলে কী হয়, কাছাকাছি এরা চলে আসবে এবং দুর্ঘটনা ঘটবে। তো পরীক্ষা এখান থেকে কোশ্চেনগুলো করে যে প্রচণ্ড ঝড় হলে যে ঘরের চাল উড়ে যায় কেন, বা এই যে দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়ানো বিপজ্জনক কেন, এই কোশ্চেনগুলো পরীক্ষা এখান থেকে আসে। তো আশা করি তোমরা এ বিষয়ে বুঝতে পেরেছো অনেক কিছুই। তো আর যদি কারো কোনো রকম কোশ্চেন থাকে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই তোমরা যোগাযোগ করো এবং সেখানে তোমাদের উত্তর দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থেকো।